আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অনুশীলনী 3-এর যে 19 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো আমরা করব। তো প্রথমে যে 2 নম্বর অঙ্কটা আছে সেটা হচ্ছে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্যে একত্রে 3920 টাকা, একটি কাপের মূল্য 145 টাকা, একটি প্লেটের মূল্য কত? তো আমরা কি করতে হবে? প্রথমে হচ্ছে আমরা যে একটা কাপের মূল্য দেওয়া আছে 145 টাকা, তো আমরা হচ্ছে 20টা কাপের মূল্য বের করব। তারপর 3920 থেকে কাপের মূল্যটা বিয়োগ করে দেব, তারপর আমরা 12টি প্লেটের মূল্য পাবো। তো আমরা প্রথমে লিখব একটি কাপের মূল্য 145 টাকা। সুতরাং 20টি কাপের মূল্য 145 গুণ 20 টাকা, তাহলে দ্বিগুণ দিই। 5 দুগুণে 10, 10-এর 0, হাতে আছে 1, 4 দুগুণে 8, আর হাতে রেখে হচ্ছে 9, তারপর 2 একে 2, আর এখানে আমরা 0টা হিসাব করি নাই, এই জন্য এখানে 0 বসে দেব। তাহলে 20টি কাপের মূল্য হচ্ছে 2900 টাকা। এখন আমরা লিখব 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3920 টাকা। এবার যে 20টি কাপের মোট মূল্য হচ্ছে আমরা বিয়োগ করে দেব। তো আমরা লিখব যে 20টি কাপের মূল্য 2900 টাকা। তো এখানে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য হচ্ছে 3920 টাকা। তো এখান থেকে যদি আমরা 20টি কাপের মূল্য হচ্ছে বিয়োগ করে নেই, তাহলে আমরা 12টি প্লেটের মূল্য বের করতে পারবো। তো আমরা এখন 12টি প্লেটের মূল্য বের করব। সুতরাং 12টি প্লেটের মূল্য সমান আমরা বিয়োগ করে দেব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 2 থেকে 0 বিয়োগ করলে 2, 9 থেকে 9 বিয়োগ করলে 0, আর 3 থেকে 2 বিয়োগ করলে 1, অর্থাৎ 12টি প্লেটের মূল্য হচ্ছে 1020 টাকা। তো আমরা আবার লিখতে পারি, তো আমরা হচ্ছে একটি প্লেটের মূল্য বের করতে পারি। 12টি প্লেটের মূল্য হচ্ছে 1020 টাকা, সুতরাং একটি প্লেটের মূল্য হবে 1020/12। তো আমরা লিখব যে সুতরাং একটি প্লেটের মূল্য, তো একটি প্লেটের মূল্য হচ্ছে 1020/12। তো 1020কে 12 দিয়ে ভাগ দিলে 85 হয়, তাহলে একটি প্লেটের মূল্য হচ্ছে 85 টাকা। এটাই হচ্ছে উত্তর। এবার 3 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায় এবং একটি পেন্সিল 8 টাকায় এবং একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? তো আমরা প্রথমে হচ্ছে 4টি খাতার মূল্য বের করব। তো একটা খাতার দাম হচ্ছে 18 টাকা, তাহলে 4টি খাতার দাম হচ্ছে 4 গুণ 18। তো 4টি খাতার দাম হচ্ছে 72 টাকা। এবার হচ্ছে আমরা 8টি পেন্সিলের দাম বের করব। তো একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 8টি পেন্সিলের দাম হচ্ছে 8 গুণ 8, 64 টাকা। তো আমরা লিখব যে 8টি পেন্সিলের দাম 64 টাকা। এবার হচ্ছে আমরা 2টি জ্যামিতিক ত্রিকোণীর মূল্য বের করব। তো একটা জ্যামিতিক ত্রিকোণীর দাম হচ্ছে 25 টাকা, তো 2টার দাম হবে 50 টাকা। তো আমরা লিখব যে 2টি জ্যামিতিক ত্রিকোণীর দাম হচ্ছে 50 টাকা। তো এবার হচ্ছে আমরা এগুলো যোগ করব, অর্থাৎ মোট খরচ বের করব। সুতরাং মোট খরচ 2 আর 4 6, 5 আর 6 11, 11 সাথে হচ্ছে 18, অর্থাৎ 186 টাকা হচ্ছে আমরা খরচ করেছি। তো দোকানদারকে দেওয়া হয়েছে 500 টাকার একটা নোট দেওয়া হয়েছে, তো আমরা খরচ করলাম 186 টাকা। তো আমরা কত টাকায় ফেরত পাবো? তো সেটা হচ্ছে 500 থেকে আমরা 186 বিয়োগ করলেই আমরা ফেরত টাকার পরিমাণ নির্ণয় করতে পারবো। তো আমরা লিখব যে
সুতরাং আমরা ফেরত পাবো। তো দোকানদারকে দেখা হচ্ছে 500 টাকা, আর আমরা হচ্ছে খরচ করেছি 186 টাকা। তো আমরা 500 থেকে 186 টাকা বিয়োগ করলেই বাকি অবশিষ্ট টাকা পাবো আর কি। তো 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতে আছে 1, 8 রেখে 9, 10 থেকে 9 বাদ দিলে 1, হাতে আছে 1, 1 একে 2, 5 থেকে 2 বাদ দিলে 3, অর্থাৎ আমরা 314 টাকা ফেরত পাবো। তো 4 নম্বর যে প্রশ্নটা, জাহিদুল হাসান বাজার থেকে 40 কেজি চাল, 265 টাকার সয়াবিন তেল এবং 588 টাকার মাছ কিনলেন। প্রতি কেজি চালের মূল্য 38 টাকা। তিনি দোকানদারকে 3000 টাকা দিলেন। দোকানদার তাকে কত টাকা ফেরত দেবেন? তো আমরা হচ্ছে মোট খরচ বের করব। তো মোট খরচ বের করে 3000 থেকে বিয়োগ করলে আমরা ফেরত টাকার পরিমাণ নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা হচ্ছে চালের মূল্য বের করবো। তো 1 কেজি চালের মূল্য হচ্ছে 38 টাকা, তাহলে 40 কেজি চালের মূল্য হচ্ছে 40 গুণ 38। 40 কেজি চালের মূল্য 1520 টাকা। মাছ কিনলেন 588 টাকা। সয়াবিন তেল কিনলেন 265 টাকা। তো আমরা লিখব। তো এবার হচ্ছে আমরা মোট খরচের পরিমাণ নির্ণয় করব, যোগ করব আর কি। তো 0 আর 8 8, 8 5 13, 13 3, হাতে আছে 1, 6 রেখে হচ্ছে 7, 7 আর 8 হচ্ছে 15, 15 2 হচ্ছে 17, 17 7, হাতে আছে 1, 2 রেখে 3, 3 এর 5 8, 8 5 13, 13 3, হাতে আছে 1, 1 একে 2। তো মোট খরচ করলেন হচ্ছে 2373 টাকা। তো তিনি মোট খরচ করলেন 2373 টাকা, দোকানদারকে দিলেন 3000 টাকা। তো হচ্ছে দোকানদার ফেরত দেবেন কত টাকা? 3000 থেকে 2373 টাকা বিয়োগ করলেই আমরা ফেরত টাকার পরিমাণ নির্ণয় করতে পারবো। তো আমরা লিখব যে সুতরাং দোকানদার ফেরত দেবেন 3000 বিয়োগ 2373 টাকা। তো 10 থেকে 3 বাদ দিলে 7, হাতে আছে 1, 7 রেখে 8, আবার 10 থেকে 8 বাদ দিলে 2, হাতে আছে 1, 3 একে 4, 10 থেকে 4 বাদ দিলে 6, হাতে আছে 1, 2 রেখে 3, 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে 627 টাকা। তাহলে দোকানদার তাকে ফেরত দিবেন 627 টাকা। 5 নম্বর যে অঙ্কটা আছে, 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য একত্রে 45,080 টাকা। একটি ছাগলের মূল্য 4,560 টাকা। একটি গরুর মূল্য কত? তো আমরা হচ্ছে প্রথমে 3টা ছাগলের মূল্য বের করব, তারপর 45,080 থেকে সেটা বিয়োগ করে ফেলব। তো আমরা এখন লিখব 2টি গরু এবং 3টি ছাগলের মূল্য সমান 45,080 টাকা। এবার আমরা 3টি ছাগলের মূল্য নির্ণয় করব। তো 3টি ছাগলের মূল্য সমান হবে 4,560 গুণ 3। তো 3টি ছাগলের মূল্য হচ্ছে 4,560 গুণ 3, অর্থাৎ 13,680 টাকা। তো এখন হচ্ছে আমরা 2টি গরু 3টি ছাগলের মোট মূল্য থেকে 3টি ছাগলের মূল্য আমরা বিয়োগ করলেই আমরা 2টি গরুর মূল্য পেয়ে যাব। তো আমরা লিখব 2টি গরুর মূল্য 31,400 টাকা, অর্থাৎ 2টা গরুর মূল্য হচ্ছে 31,400 টাকা। এখন আমরা হচ্ছে একটি গরুর মূল্য নির্ণয় করব। তো আমরা হচ্ছে এই 31,400কে 2 দিয়ে ভাগ করলে একটি গরুর মূল্য পেয়ে যাব, কারণ 2টি গরুর মূল্য 31,400 টাকা হলে একটি গরুর মূল্য হবে 31,400 ভাগ 2। আমরা বুঝে সুতরাং একটি গরুর মূল্য, তো একটি গরুর মূল্য হবে 31,400 ভাগ 2। তো 31,400কে 2 দিয়ে ভাগ দিলে হবে 15,700। তাহলে একটি গরুর মূল্য হচ্ছে 15,700 টাকা, এটাই উত্তর। 6 নম্বর অঙ্কটা হচ্ছে, তারিক, জসিম এবং হালিম একটি ফলের দোকানে গেল। তারা 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনল এবং মোট মূল্য 3 জনের সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেকে কত টাকা করে দিল? যেখানে একটি কলার মূল্য হচ্ছে 10 টাকা, তাহলে 6টা কলার দাম হবে 660 টাকা, এবং একটা কমলার মূল্য হচ্ছে 12 টাকা, তাহলে 3টা কমলার মূল্য হচ্ছে 3 12 36 টাকা। তো
তারপর হচ্ছে একটা আমের মূল্য হচ্ছে 25 টাকা, তাহলে 9টা আমের মূল্য কত, সেটা আমরা হচ্ছে 25 গুণ 9 দিয়ে বের করব। তো আমরা হচ্ছে মোট আম এবং কমলা এবং হচ্ছে কলার দাম বের করব। তো মোট মূল্য বের করে হচ্ছে 3 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তো আমরা প্রথমে 6টি কলার মূল্য নির্ণয় করব। 6টি কলার মূল্য 60 টাকা, 6 দশে 60। এবার 3টি কমলার মূল্য 36 টাকা। এবার হচ্ছে 9টি আমের মূল্য বের করব। 9টি আমের মূল্য হচ্ছে 9 গুণ 25, 225 টাকা। তো এবার হচ্ছে আমরা মোট মূল্য নির্ণয় করব, যোগ করে দেব। সুতরাং মোট মূল্য বা মোট খরচ যোগ করি। এবার 5 আর 6 হচ্ছে 11, 11-র 1 হাতে আছে 1, 2 রেখে 3, 3 3 6, 6 6 12, 12 2 হাতে আছে 1, 2 রেখে 3, অর্থাৎ মোট খরচ হয়েছে 321 টাকা। তো এই 321 টাকা হচ্ছে 3 জন সমান ভাগে ভাগ করে দিবে। ঠিক আছে, তো এর জন্য একজন মানে প্রত্যেকে কত টাকা করে দিল সেটা বের করতে, তাহলে একজনে কয় টাকা করে দিচ্ছে সেটা আমরা বের করব। তো আমরা লিখব একজনে দিলেন 321 ভাগ 3 টাকা, অর্থাৎ মোট খরচ হয়েছে 321 টাকা। তো 3 জনেই সমান ভাগ করে দিচ্ছেন, তো একজনে কত টাকা দিবে সেটা হচ্ছে 321 ভাগ 3, 160 টাকা, অর্থাৎ একজনে দিলেন 160 টাকা করে। এটাই উত্তর। তো 7 নম্বর যে অঙ্কটা, জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। প্রতি মাসে অর্থাৎ এক মাসে তিনি 3,225 টাকা বাড়ি ভাড়া এবং 4,850 টাকা অন্য জিনিস ক্রয়ে খরচ করেন। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তো আমরা হচ্ছে প্রথমে তার এক মাসে জমার টাকার পরিমাণ বের করব, যে তার মোট খরচ আর মাসিক বেতন। তো মাসিক বেতন থেকে তার মোট খরচ বিয়োগ করে দেব, তাহলে এক মাসের জমার টাকা বের করব আমরা। তারপরে সেই এক মাসের জমার টাকার পরিমাণকে 8 দিয়ে গুণ দিলে আমরা 8 মাসে যে কত টাকা জমা করেন সেটা আমরা নির্ণয় করতে পারবো। তো প্রথমে আমরা হচ্ছে তার খরচ বের করবো। ঠিক আছে, মাসিক খরচ। তার মাসিক খরচ হচ্ছে 8,075 টাকা, অর্থাৎ তিনি প্রতি মাসের মধ্যে হচ্ছে প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ খরচ করেন 3,225 টাকা এবং অন্যান্য খরচ করেন 4,850 টাকা। তো মোট খরচ করেন মাসিক 8,075 টাকা। তো এখন হচ্ছে আমরা তার যে তিনি মাসে কত টাকা জমা করেন সেটা বের করব। তো তার মাসিক বেতন হচ্ছে 8,765 টাকা, মাসিক খরচ হয় 8,075 টাকা। তো আর বাকি টাকা হচ্ছে কি তার জমা থাকে। তো আমরা হচ্ছে তার এক মাসের জমার টাকার পরিমাণ বের করব। ঠিক আছে, তো তার মাসিক বেতন 8,765 টাকা এবং মাসিক খরচ 8,075 টাকা বিয়োগ করে দিলেই আমরা হচ্ছে মাসিক জমা বের করতে পারবো। সুতরাং মাসিক জমা করেন, এটা বিয়োগ হবে 5 থেকে 5 বিয়োগ করলে 0, তো 6 থেকে 7 বিয়োগ করে এটাকে 16 ধরতে হবে, 16 থেকে 7 বিয়োগ করলে 9, হাতে আছে 1, 7 থেকে 1 বিয়োগ করলে 6, আর 8 থেকে 8 বিয়োগ করলে 0, অর্থাৎ তিনি মাসে এক মাসে জমা করেন 690 টাকা। তাহলে 8 মাসে জমা করেন কত টাকা? তাহলে 8 মাসে জমা করেন হচ্ছে 690 গুণ 8। তো আমরা লিখব সুতরাং 8 মাসে জমা করেন তো এটা হবে 5,520 টাকা, অর্থাৎ তিনি 8 মাসে জমা করেন 5,520 টাকা। তো 8 নম্বর অঙ্কটা হচ্ছে ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা, অর্থাৎ দুইজনের এক বেতন হচ্ছে একত্রে 19,950 টাকা। ফরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায়, অর্থাৎ ফাতেমা ফরিদার চাইতে 2,450 টাকা বেশি পায়।
ফরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত? তো আমরা হচ্ছে প্রথমে দুইজনের বেতন তো হচ্ছে 19,950 টাকা, আর বেশি আছে কত 2,450 টাকা। তো এই বেশি টাকার পরিমাণটা বিয়োগ করে দেব, মনে করবো যে আসলে দুজনই সমান পায়, ঠিক আছে, পরে আবার হিসাব করে দেবো এটা। তো আমরা হচ্ছে এরকম করতে পারি 19,950 বিয়োগ 2,450 সমান 17,500। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে বিবেচনা করি যে আসলে দুইজনই সমান বেতন পায়, তাহলে আমরা হচ্ছে ফরিদার বেতন বের করবো আর কি। যে তারা আমরা লিখতে পারি ফরিদা বেতন পাবে কত, এই 17,500-র অর্ধেক পাবে কে, ফরিদা। অর্থাৎ 2 ভাগ 17,500-কে 2 ভাগ করলে যে টাকাটা আসবে সেটা হচ্ছে ফরিদা পাবে। আমরা লিখব যে সুতরাং ফরিদা বেতন পায়, ফরিদা বেতন পায় 17,500 ভাগ 2 টাকা সমান 8,750 টাকা। তো আমরা বিবেচনা করেছি আসলে দুইজনই সমান বেতন পায়, 8,750 টাকা পায় ফরিদা। আর এখানে বলছে যে ফাতেমাকে ফরিদার চাইতে 2,450 টাকা বেশি পায়। তাহলে আমরা এই ফরিদার বেতনের সাথে 2,450 যোগ করলে ফাতেমার বেতন পেয়ে যাব। তো আমরা যদি সুতরাং ফাতেমা বেতন পায়, যেহেতু ফাতেমা হচ্ছে ফরিদার থেকে 2,450 টাকা বেশি পায়, বেতন পাবে, তো ফাতেমা বেতন পায় 8,750 যোগ 2,450 টাকা সমান 11,200 টাকা। অর্থাৎ ফরিদা বেতন পায় 8,750 টাকা আর ফাতেমা বেতন পায় 11,200 টাকা। তো এখানে আমাদের বেশি বললে সেটা আমরা বিয়োগ করে দেব, আর যদি বলে যে কম তুলনামূলক তাহলে সেটা আমরা যোগ করে দেব। তো প্রাথমিকভাবে আমরা বিয়োগ করেছি যাতে সমান বিবেচনা করতে পারি। তারপর আসলে বেতন তো আর সমান পায় না, তো কেউ বেশি কেউ কম, ঠিক আছে। তো ফরিদা বেতন পায় 8,750 টাকা, আর ফরিদার চাইতে 2,450 টাকা বেশি পায় কে, ফাতেমা। তো সেই 2,450 টাকা আমরা হচ্ছে 8,750-এর সাথে যোগ করে দিলাম, 11,200 টাকা। তো 9 নম্বর অঙ্কটা হচ্ছে রাজু এবং রনির একত্রে 690টি লিচু আছে, রাজু অপেক্ষা রনির 86টি লিচু কম আছে। অর্থাৎ যে রনির হচ্ছে 86টা লিচু কম আছে, রাজু এবং রনি প্রত্যেকের কতটি করে লিচু আছে। তো আমরা যে 86টা লিচু কম আছে সেটা আমরা যোগ করে দেব 690-র সাথে। তো 690 যোগ 86 সমান 0 6 যোগ করলে 6, 8 9 17, 17 7, হাতে আছে 1, 6 রেখে 7। অর্থাৎ আমরা প্রাথমিকভাবে বিবেচনা যে তারা সমান পায়। তো এখন হচ্ছে আমরা এটাকে রাজুর লিচুটা বের করবো, এটাকে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে আমরা রাজুর লিচুর সংখ্যা পাবো আর কি। তো আমরা লিখতে পারি যে সুতরাং রাজুর লিচুর সংখ্যা সমান 776 ভাগ 2টি, অর্থাৎ 776-কে 2 দিয়ে ভাগ দিলে হবে 388টি। তো রাজুর লিচুর সংখ্যা হচ্ছে 388টি, আর আমরা এখানে বলা আছে রনি কি 86টি লিচু কম আছে। তো আমরা এখান থেকে 388 থেকে 86 বিয়োগ করলে আমরা রনি লিচুর সংখ্যা বের করতে পারবো। তো আমরা লিখব যে সুতরাং রনি লিচুর সংখ্যা সমান 388 বিয়োগ 86। অর্থাৎ যেহেতু রনির 86টি লিচু কম আছে রাজুর তুলনায়, তাহলে 388 থেকে 86 বিয়োগ হয়ে যাবে। তো 388 থেকে 86 বিয়োগ করলে হবে 302টি, অর্থাৎ রনি লিচুর সংখ্যা হচ্ছে 302টি।
10 নম্বর প্রশ্ন হচ্ছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাদের প্রত্যেকের বয়স কত? মানে মায়ের বয়স কত, পুত্রের বয়স কত? আর এখানে বলছে যে মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সে 3 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি 10 হয় তাহলে মায়ের বয়স হবে 3 10 30, মানে যেই সংখ্যাটা হয় সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তো আমরা লিখতে পারি যে ধরি পুত্রের বয়স হচ্ছে 1 গুণ এবং মায়ের বয়স হচ্ছে 3 গুণ, তো মোট বয়স হচ্ছে 4 গুণ। ঠিক আছে, মোট কয় গুণ? এই 3 গুণ, মায়ের বয়স 3 গুণ, পুত্রের বয়স 1 গুণ, তো মোট হচ্ছে 4 গুণ। অর্থাৎ আমরা 4 দিয়ে ভাগ করলে পুত্রের বয়স পাবো। ঠিক আছে, মানে 60কে 4 দিয়ে ভাগ করলে আমরা পুত্রের বয়স পাবো। তো আমরা লিখব সুতরাং পুত্রের বয়স সমান 60 ভাগ 4 বছর। তো 60 দিয়ে 4কে ভাগ দিলে, তো 60কে 4 দিয়ে ভাগ করলে হবে 15, অর্থাৎ পুত্রের বয়স হচ্ছে 15 বছর এবং মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে আমরা 15কে 3 দিয়ে গুণ করলে মায়ের বয়স পাবো। তারপরে লিখছি সুতরাং মায়ের বয়স মায়ের বয়স 15 গুণ 3 বছর সমান 3 15 45 বছর। তাহলে পুত্রের বয়স 15 বছর, মায়ের বয়স 45 বছর। তো 11 নম্বর যে অঙ্কটা আছে, ভাজক 78, ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3, অর্থাৎ ভাগশেষ হচ্ছে 78কে 3 দিয়ে ভাগ করলে যত হবে, মানে 78-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে কি ভাগশেষ, অর্থাৎ 78কে 3 দিয়ে ভাগ দিলে যা হবে সেটা হচ্ছে ভাগশেষ। ভাজ্য কত? তো আমরা ভাজ্য নির্ণয়ের একটা সূত্র জানি, আমরা জানি যে হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো সেটা আমরা নির্ণয় করতে পারি। তো ভাজ্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এখানে ভাজক হচ্ছে 78 গুণ ভাগফল হচ্ছে 25 যোগ ভাগশেষ। তো ভাগশেষ হচ্ছে ভাজকের 1/3, অর্থাৎ ভাজককে 3 দিয়ে ভাগ করলে আমরা ভাগশেষ পাবো। তো 78কে 3 দিয়ে ভাগ দিলে 26 হয়, তাহলে ভাগশেষ হচ্ছে 26। তো এখন 78কে 25 দিয়ে গুণ দিলে হবে 1950 যোগ 26। তো 1950-এর সাথে 26 যোগ করলে হবে 1976, তাহলে ভাজ্য হচ্ছে 1976, এটাই উত্তর। তো 12 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ভাজ্য হচ্ছে 8903, ভাজক 87 এবং ভাগশেষ 29, ভাগফল কত? তো আমরা হচ্ছে ভাজ্য নির্ণয়ের সূত্রটি লিখব, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো সেটা থেকে আমরা ভাগফলের মান নির্ণয় করতে পারবো। তো আমরা লিখতে পারি এই সূত্র থেকে যে ভাগফল সমান, যে ভাগশেষ যোগের আছে এদিকে আনলে বিয়োগের হবে, আর এই ভাজকটা গুণে আছে এদিকে আনলে ভাগে হবে। তো আমরা লিখতে পারি ভাগফল সমান ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক। তো আমরা মান বসাই, যে এখানে ভাজ্য হচ্ছে 8903 বিয়োগ ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 29 আর ভাজক হচ্ছে 87। তো 8903 থেকে 29 বিয়োগ করলে হবে 8874। তো নিচে হচ্ছে 87, অর্থাৎ 8874কে 87 দিয়ে ভাগ করতে হবে। তো ভাগ করলে হবে 102 হবে ভাগ করলে। তবে এটা রাফ করে দেবে এখান দিয়ে, তাহলে ভাগফল হবে 102। তো 13 নম্বর অঙ্কটা হচ্ছে একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়, ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হয়? তো প্রথমে বুঝতে হবে 7 দিন মানে হচ্ছে আমরা জানি 1 সপ্তাহ। তো আমরা 7 দিন না বলে আমরা বলতে পারি 1 সপ্তাহে তৈরি হয় 2520টি সাইকেল, সুতরাং 3 সপ্তাহে তৈরি হয় 2520 গুণ 3। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। তো আমরা লিখব যে এক সপ্তাহে তৈরি হয়, 1 সপ্তাহে
সাইকেল তৈরি হয় তৈরি হয় 2520টি। তো 3 সপ্তাহে অবশ্যই বেশি পরিমাণ সাইকেল তৈরি হবে, তো আমরা লিখতে পারি সুতরাং 3 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520 গুণ 3। তো আমরা গেলে 3 আর 0 গুণ দিলে 0, 3 দুগুণে 6, 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 রেখে 7, অর্থাৎ 3 সপ্তাহে 7560টি সাইকেল তৈরি হয়, এটাই উত্তর। তো 14 নম্বর অঙ্কটা হচ্ছে আয়েশা 72 টাকা দিয়ে 3টি খাতা কিনল, 12টি খাতা কিনতে তার কত টাকা লাগবে। তো আমরা লিখতে পারি 3টি খাতার দাম হচ্ছে 72 টাকা, 3টি খাতার দাম 72 টাকা। তো সে যদি একটি খাতা কিনতে চায় তাহলে অবশ্যই খাতার দাম কম হবে, অর্থাৎ ভাগ হবে। তার মানে সুতরাং একটি খাতার দাম হবে 72কে 3 দিয়ে ভাগ দিলে যত হবে, অর্থাৎ 72কে 3 দিয়ে ভাগলে 24 টাকা হবে। তো আমরা এখানে 3 ভাগের 72 লিখতে পারি, আবার 24ও লিখতে পারি। আর সুতরাং তারপর হচ্ছে সে 12টি খাতা কিনতে চায়। তো একটা খাতার দাম যদি 24 টাকা হয় বা 3 ভাগের 72 টাকা হয় তাহলে অবশ্যই 12টি খাতার দাম বেশি হবে। তো বেশি হলে আমরা গুণ করব। তো সুতরাং 12টি খাতার দাম এই 72 গুণ 12 আর ভাগ হচ্ছে 3। তো আমরা 3 দিয়ে হচ্ছে এই 12কে ভাগ দিতে পারি, 3 4 12, তাহলে হবে 72 গুণ 4। তো এটা হবে 4 দুগুণে 8, 4 7 28, অর্থাৎ 12টি খাতার দাম হবে 288 টাকা। তো আমরা চাইলে একটা খাতার দাম বের করে সেটাকে 12 দিয়ে গুণ করলেও কি বের করতে পারি। যেমন একটা খাতার দাম হচ্ছে 24 টাকা, তাহলে 12টা খাতার দাম হবে 24 গুণ 12, অর্থাৎ 288 টাকা। তো 15 নম্বর অঙ্কটা হচ্ছে যদি 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা হয় তাহলে 4800 টাকা দিয়ে কত কেজি চাল কেনা যাবে। তো আমরা লিখতে পারি যে 960 টাকা দিয়ে পাওয়া যায় 8 কেজি পোলাওয়ের চাল। যেখানে লাগছে 8 কেজি পোলাওয়ের চালের মূল্য 960 টাকা, তো আমরা লিখতে পারি 960 টাকা দিয়ে পাওয়া যায় 8 কেজি পোলাওয়ের চাল বা 8 কেজি চাল। ঠিক আছে, 960 টাকা দিয়ে চাল পাওয়া যায়, পোলাওয়ের চাল অর্থাৎ চাল পাওয়া যায় 8 কেজি, 8 কেজি। তো আমরা যদি 1 টাকা দিয়ে, এটা হচ্ছে ঐকিক নিয়মের জন্য 1 লেখা আর কি। তো 1 টাকা দিয়ে পোলাওর চাল কিনতে চাই, আসলে 1 টাকা দিয়ে পোলাওর চাল পাওয়া যাবে না। তো সেটা হবে একেবারে নগণ্য, সেটা হবে 960 ভাগে 8। ঠিক আছে, তো যেহেতু 1 টাকা দিলে কম পরিমাণ পাওয়া যাবে, সুতরাং সে কিনতেছে কত টাকা, 4800 টাকার। অবশ্যই বেশি পরিমাণ চাল পাওয়া যাবে, তো বেশি হলে গুণ করবো আমরা, 4800 গুণ আকারে থাকবে। সুতরাং 4800 টাকা দিয়ে চাল পাওয়া যায়, এই 8 গুণ 4800 ভাগ হচ্ছে 960। তো আমরা এটা করতে পারি, যেমন এই 0 কাটা, তাহলে 480-রে 8 দিয়ে গুণ দিব, তারপরে 96 দিয়ে ভাগ করব। 8 গুণ 480, অর্থাৎ 8 দিয়ে 480কে গুণ করলে 3840 হবে, এবং 3840কে 96 দিয়ে ভাগ করলে 40 হবে, অর্থাৎ 4800 টাকা দিয়ে 40 কেজি পোলাওর চাল পাওয়া যাবে। তাহলে এটাই উত্তর।
তো 16 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি মোটরসাইকেল 12 লিটার পেট্রোল দিয়ে 300 কিলোমিটার যেতে পারে, 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তা আমরা লিখব যে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। 1 কিলোমিটারে কতটুকু, 100 কিলোমিটারে কতটুকু, ঠিক আছে? তা আমরা লিখব যে 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে হচ্ছে 12 লিটার। 300 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 12 লিটার। তো যদি 1 লিটার যায়, আমি যদি 1 কিলোমিটার যেতে চাই, সুতরাং 1 কিলোমিটার যাইতে চাইলে হচ্ছে পেট্রোল কম লাগবে। তো 1 কিলোমিটার যেতে পেট্রোল লাগে 300 ভাগ 12 লিটার, ঠিক আছে? তো সুতরাং যেতে হবে কতটুকু, 100 কিলোমিটার। যে 100 কিলোমিটার যাওয়ার জন্য কত লিটার পেট্রোল লাগবে? তাহলে সুতরাং 100 কিলোমিটার যেতে পেট্রোল লাগবে 12 গুণ 100 ভাগ 300। তো এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 3 দিয়ে 12কে ভাগলে 3 4 12, অর্থাৎ 4 লিটার লাগবে। 100 কিলোমিটার যেতে 4 লিটার পেট্রোল লাগবে।